আমরা আজ যাত্রা করছি উত্তর আমেরিকার এক অদ্ভুত এবং অনন্য প্রাকৃতিক বিস্ময়ের দিকে, বে অফ ফান্ডি। এখানে জল উঠে আসে, আবার দ্রুত সরে যায়। প্রতিদিন নানা লক্ষাধিক টনের জলের বিকট গতিতে প্রতিফলিত হয় প্রকৃতির রূপান্তর। এই উপকূলের পাথর, এই নিরিতি চলা ঢেউ, এই ভরাট গেটের মতো উঁচু সমুদ্র স্রোত, যেন প্রকৃতি আমাদের সাথে কথা বলছে। আজ আমরা সেই কাহিনী শুনতে যাচ্ছি। ভূগোলের কথা, জলের কথা, জীবনের কথা, মানুষের কথা এবং সময়ের কথা। এক নম্বর চ্যাপ্টার, ভূগোল ও রূপরেখা। বে অফ ফান্ডি কানাডার ম্যারিটাইম প্রভিন্স নিউ ব্রান্সউইক ও নোভা স্কোশিয়ার মধ্যে অবস্থিত। এই বে আটলান্টিক মহাসাগরের এক শাখা, যার একটি ছোট অংশ যুক্তরাষ্ট্রের মেইন রাজ্যের সাথেও সংযুক্ত। এর দৈর্ঘ্য প্রায় 150 কিলোমিটার এবং প্রস্থ সর্বাধিক প্রায় 95 কিলোমিটার। এই উপকূলীয় অঞ্চল গঠিত হয়েছে বহু মিলিয়ন বছর আগে গ্লেসিয়ার যুগ, মাটির উত্তোলন নিচু হওয়ার প্রক্রিয়া, ভাঙন গড়নের ধাপের মধ্য দিয়ে। আগ্নেয় প্রবাহ ও ক্ষয়ের মিথস্ক্রিয়ায় এখানে দেখা যায় চমকপ্রদ শিলা বৈশিষ্ট্য, যেমন মুড়ে দাঁড়ানো তক্তাকৃতি স্তম্ভ, স্ফটিক খাদান, ভূতাত্ত্বিক নিদর্শন। এই রূপরেখা একদিকে যেমন দর্শনীয়, অন্যদিকে নানান পরিবেশগত প্রসঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2 নম্বর চ্যাপ্টার, জলের ঊর্ধ্বপতন, পৃথিবীর সর্বোচ্চ জোয়ার। বে অফ ফান্ডির সবচেয়ে স্ট্রাইকিং বৈশিষ্ট্য হল জোয়ার ভাটা, বিশ্বের মধ্যে সর্বোচ্চ মাত্রার। এখানে সমুদ্রপৃষ্ঠ উঠছে, নিচে নামছে প্রায় নিরবিচ্ছিন্নভাবে, এবং ঘন ঘন দেখা যায় এক পর্যায়ে স্থাপিত ভূপ্রকৃতির রূপান্তর। উচ্চ জোয়ারের পরিমাণ কখনো কখনো 15-16 মিটার, মানে 50 ফুটেরও বেশি হয়। বেয়ের আকৃতি মুখ বড়, ভিতর দিকে ক্রমে সংকুচিত ও গভীর হওয়া এই জোয়ার প্রবাহকে শক্তিশালী করেছে। বলা যেতে পারে এই বে এক রিংয়ের বেডের মতো, যেখানে জল ঢুকলে প্রতিধ্বনিত হয় আবার বেরিয়ে আসে। এই প্রক্রিয়াকে স্থানীয় রেসোনেন্স বলা হয়। একবার জোয়ার ওঠার সময় প্রায় 6 ঘন্টা 13 মিনিটের মধ্যেই অধিকাংশ ক্ষেত্রে উপরে নিচে হয়। কিছু সংখ্যায় দেখা গেছে এক আধা দিনে প্রায় 100 বিলিয়ন টনের বা তারও অধিক জল প্রবাহিত হয় এই বে দিলে, যা বিশ্বের অনেক নদের একসাথে যুক্ত হওয়ার প্রবাহের তুলনায় বড়। এই জোয়ার ভাটা শুধু একটি দৃশ্য নয়, এটি এই উপকূলীয় পরিবেশের জীব ও ভূগোলের উপর গভীর প্রভাব ফেলে। আর সেই প্রভাব আমরা পরবর্তী অধ্যায়ে দেখব। পরের চ্যাপ্টার অর্থাৎ 3 নম্বর চ্যাপ্টার, পাতলা ও ঘন মাটি, উপকূলীয় পরিবেশ ও শৈবাল মাটির বিস্তার। জোয়ার নিতে গেলে এখানে কোথাও বিশাল মাটি সমভূমি পাওয়া যায়, কোথাও থাকে বিশাল শৈবাল চোকাধারা প্যাড, কোথাও আবার ঝোপঝাড়ের মতো গাছ ও বনের পরিধিতে সরে আসে সমুদ্র। এই মাটি ও শৈবাল মণ্ডল উপকূলীয় ঝোড়ঝাপটার মাঝেও জীব বৈচিত্র্যের এক আবাসস্থল। উদাহরণস্বরূপ মেরিস পয়েন্ট নামে একটি অঞ্চল আছে, যা এই বেয়ের হেডে অবস্থিত। প্রতি বছর হাড়ি কোটি কোটি সেমিপালমেটেড স্যান্ডপাইপার্স এখানে আসেন। তারা এই উপকূলীয় মাটিতে বিশ্রাম নেয় এবং খাবার সংগ্রহ করে। এই মাটি সময় মতো পানিতে ঢাকা পড়ে, আবার উন্মুক্ত হয়। ফলে শৈবাল, আলগা কর্কশ শৈবাল, মাইক্রোবেন্টস, মাইক্রো অর্গানিজম এক জটিল খাদ্যচক্র গড়ে ওঠে। এই উপকূলীয় মুড়োমাটির পরিবেশ অর্থাৎ মাডফ্ল্যাট ইকোসিস্টেম অত্যন্ত যোগাযোগপূর্ণ। এই মাটি জলজীবের সংমিশ্রণ এই বেয়ের এক বিশেষ বৈশিষ্ট্য। এই মাটির রং, গন্ধ, গঠন সবই এক একটি অধ্যায়। কোনো কোনো জায়গায় দেখা যায় প্যাক মাটিতে হাঁটার সময় আঙুলে শৈবালে স্লিম ধরা পড়ে, এবং কিছুক্ষণ দাঁড়ালে দেখা যায় সেই মাটিতে সূক্ষ্ম ক্রেস্টেশিয়ান প্রাণীর চিহ্ন, যা এই খাদ্যচক্র এবং পরিবেশের পরিচায়ক। 4 নম্বর চ্যাপ্টার, জীব বৈচিত্র্য, বোয়েলের দোল, পাখি, স্তন্যপায়ী প্রাণী। বে অফ ফান্ডি শুধু ভূগোল বা জোয়ারের কথা নয়, এটি একটি জীববহুল পরিবেশ যেখানে বিপুল ও বিচিত্র প্রাণীর সমাবেশ ঘটে। উদাহরণস্বরূপ এই অঞ্চলে আপনি দেখতে পাবেন বাজরা উড়ে চলা পাখির ঝাঁক,
ফরাইং মরুরি রূপালী তিমি, মিনকি হোয়েল, অ্যাটলান্টিক হোয়াইট সাইডেড ডলফিন, উপকূলীয় পরপরেসো বা হারবার পরপইস ইত্যাদি। এছাড়া হেডওয়াটার বা শেলফ এলাকায় এই অঞ্চলে খাদ্য শৃঙ্খলা শীর্ষে পাওয়া যায় মাইক্রোপ্ল্যাঙ্কটন থেকে শুরু করে ছোট মাছ, এরপর বড় মাছ, তারপর স্তন্যপায়ী জাতা খায় এমন এক দীর্ঘ শিকড়ের খাদ্যচক্র এখানে চলমান। পাখিদের দৃষ্টিকোণ থেকে লক্ষ্য করুন, মেরিস পয়েন্টে প্রতি শরতে কয়েক লাখ সেমিপালমেটেড স্যান্ডপাইপার্সের অভয়ারণ্যে লম্বা যাত্রা শেষ হয়। এই পাখিদের বিশ্রাম ও খাবার নেওয়ার জন্য এই মাটির তুলনা হয় না। তিমি প্রাণীদের জন্য এখানে বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ এই বে ভাড়া খনিজ ও খাবার সম্পদ প্রাচুর্যে ভরপুর এবং অনেক সময় এই প্রাণীগুলো এখানে আসেন খাবারের জন্য। সব মিলিয়ে বে অফ ফান্ডি আমাদের স্মরণ করিয়ে দেয় পৃথিবীর এক কোণ কতটা জীববহুল এবং কতটা সংবেদনশীল। 5 নম্বর চ্যাপ্টার, মানুষের ইতিহাস ও সাংস্কৃতিক সংযোগ। এই উপকূলের মানুষ প্রথম থেকেই জলের সঙ্গে সম্পর্ক করেছেন। প্রাচীন আদিবাসী সম্প্রদায় যেমন মিকমাক বা পাশামুক্কুইডি জাতি, তাদের ভাষায় এই বেয়ের নাম ছিল বাকুডাবাকেক বা ঐকুয়ে ব্যাগিটুক। এরপর ইউরোপীয় আবিষ্কার ও উপনিবেশের যুগ আসে 1500 থেকে 1600 সালের দিকে। এখানে পৌঁছে যায় পর্তুগিজ, তারপর ফরাসি এবং ব্রিটিশ। উদাহরণস্বরূপ 1605 সালে পিয়েরে দিগুয়া ও স্যামুয়েল দ্য চ্যাম্পলায়ার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় পোর্ট রয়্যাল, যা উত্তর আমেরিকার প্রথম স্থায়ী ইউরোপীয় উপনিবেশগুলোর মধ্যে একটি। মানুষ এই বেয়ের জোয়ারভাটা, মৎস্য সম্পদ, বন্দর ও নৌ চলাচলের সুযোগ বুঝে ব্যবহার করেছে। মৎস্যজীবন, জাহাজ চলাচল, পর্যটন সবকিছু এখানে গড়েছে এক স্বাতন্ত্র্যশীল সামাজিক ও অর্থনৈতিক রূপ। আধুনিক যুগে এই বে টিডাল শক্তি উত্তোলনের সম্ভাবনার কারণে আলোচনায় এসেছে। তবে যেমন ভৌগোলিক উপহার রয়েছে, তেমনি এখানে রয়েছে চ্যালেঞ্জও। মানুষের কর্মকাণ্ড, অবকাঠামো উন্নয়ন, জাহাজ চলাচলে প্রাণী সংক্রান্ত প্রভাবে এই পরিবেশ সংকুচিত হতে পারে। তাই এখানকার মানুষের সঙ্গে পরিবেশ প্রতিচ্ছবির সংলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। 6 নম্বর চ্যাপ্টার, টিডাল শক্তি, প্রকৃতিতে লুকিয়ে থাকা শক্তি। বে অফ ফান্ডির জোয়ার ভাটা শুধু দৃশ্যময় নয়, এটি শক্তিশালী একটি প্রাকৃতিক উৎস। দৈনিক কোটি কোটি টন পানি ওঠানামা করে, যা আমাদের বিদ্যুৎ উৎপাদনের কাজে লাগাতে পারে। গবেষণা মতে এই বে থেকে প্রায় 2500 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন সম্ভব, যা প্রায় 5 লক্ষ থেকে 8 লক্ষ বাড়িকে শক্তি দিয়ে রাখতে পারে। তবে বাস্তবায়ন যেমন আকর্ষণীয়, তেমনি তা বেশ চ্যালেঞ্জিং, কারণ এখানে মাঝারি থেকে বড় স্রোত, পানির গতিবেগ, চলাচলরত জীববৈচিত্র্য অল মিলিয়ে সিস্টেম স্থাপনে ও পরিবেশ সুবিধায় জটিলতা রয়েছে। উদাহরণস্বরূপ নোভা স্কোশিয়াতে অ্যানাপোলিস রিভারে 20 মেগাওয়াট ক্ষমতার টিডাল স্টেশন কাজ করেছিল, কিন্তু পরবর্তীতে বন্ধ হয়েছে পরিবেশগত ও অর্থনৈতিক কারণে। গবেষক প্রকৌশলীরা এখন টিডাল স্ট্রিম ডিভাইস নিয়ে কাজ করছেন, যেখানে সরাসরি স্রোতে টারবাইন স্থাপন করা হবে, বড় বাঁধ বা ড্যাম ছাড়া। এই উদ্যোগে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল মাছ, স্তন্যপায়ী প্রাণী ও উপকূলীয় পরিবেশের ক্ষতি না হওয়া নিশ্চিত করা। এই প্রক্রিয়াটি আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে, প্রকৃতির শক্তিকে ব্যবহার করার আগে আমাদেরকে প্রকৃতির সঙ্গে সংলাপ করতে হবে, তার গতিবিধি বুঝতে হবে এবং মানব প্রকৃতি সমন্বয় তৈরির পথ বেছে নিতে হবে। 7 নম্বর চ্যাপ্টার, হুমকি সংকুল পরিবেশ, জলবায়ু, দূষণ ও সংরক্ষণ। যদিও বে অফ ফান্ডি চমকপ্রদ এক প্রাকৃতিক ক্ষেত্র, তবুও এখানে বেশ কয়েকটি পরিবেশগত হুমকি দানা বেঁধেছে এবং সেগুলি উপেক্ষা করা যায় না। প্রথমত জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, তাপমাত্রা পরিবর্তিত হচ্ছে, ঝড়ঝাপটা ও স্রোতের গতিবেগে পরিবর্তন আসছে, যা এই অধিক জোয়ারযুক্ত উপকূলীয় অঞ্চলে বিশেষভাবে প্রভাব ফেলতে পারে। দ্বিতীয়ত জাহাজ ও বাণিজ্য চলাচল বৃদ্ধি পাচ্ছে, যার ফলে নিরুপায়ভাবে জীব বাসস্থান বিঘ্নিত হচ্ছে, বিশেষ করে বিপন্ন প্রজাতির দিকে। উদাহরণস্বরূপ এখানে উত্তর আটলান্টিক রাইট হোয়েলের মতো বিপন্ন প্রজাতির সঙ্গে সংঘর্ষের আশঙ্কা রয়েছে জাহাজ চালনায়। তৃতীয়ত উপকূলীয় উন্নয়ন, মৎস্যজীবন, পর্যটন বৃদ্ধি কিছু ক্ষেত্রে মহান সুযোগ হলেও যদি পরিকল্পিত না হয়, তাহলে মাটি ক্ষয়, শৈবাল মাটির হার, বাসস্থান সংকুচিত হওয়া ইত্যাদি সমস্যা দেখা দেবে। তাই এই উপকূলীয় পরিবেশ সংরক্ষণে নানা উদ্যোগ নেওয়া হয়েছে, যেমন শেফোর্ডিবে জাতীয় অঞ্চলে রামসার মানদণ্ড অনুযায়ী অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে এই সংরক্ষণ কার্যক্রম সফল হতে চাইলে স্থানীয় জনগোষ্ঠী
আদিবাসী সম্প্রদায়, বিজ্ঞানী ও পর্যটক সবকে একসঙ্গে নিয়ে চলতে হয়। যদি আমরা ধ্বংস করতে গিয়ে তৈরি করি তাহলে কাজ হবে না, যদি আমরা প্রকৃতির সঙ্গে কাজ করি তাহলে আমরা সফল হতে পারি। এমন বক্তব্য এখানে বেশবার শোনা গেছে। আমরা আজকের সময় দাঁড়িয়ে আছি এমন এক পরিবর্তনের মুখে, যেখানে শুধুই পর্যটন বা উন্নয়নই নয়, দায়িত্বশীল ব্যবহার হলো মূল কথা। এই বে যতই শক্তিশালী হোক না কেন, তার সুরক্ষা আমাদের হাতে। 8 নম্বর চ্যাপ্টার, পর্যটন ও চিন্তার খোরাক। বে অফ ফান্ডি শুধু বিজ্ঞান বা প্রকৃতি প্রেমীদের জন্য নয়, এটি সাধারণ পর্যটকদেরও কাছে এক বিশেষ আকর্ষণ। হোপোয়েল রক্স নামে একটি জায়গা আছে, যেখানে এই বেয়ের জোয়ার ভাটার কারণে বিশাল চুনাপাথরের স্তম্ভ নাড়িয়ে আছে, যা বন্ধুও নামেও পরিচিত। উদাহরণস্বরূপ জিওগ্রাফিক একটা প্রবন্ধে উল্লেখ করেছে, এই উপকূল প্রায় 48 ফুট পর্যন্ত জল ওঠানামা করে এবং 100 বিলিয়ন টনের জল প্রতিদিন উপসাহায় হয়। পর্যটকরা এখানে যেতে পারেন সময় মতো নিচের টাইডে পা দিয়ে হাঁটতে, আবার জোয়ার উঠলেও সেই পথ ভেসে যেতে দেখার অভিজ্ঞতা নিতে। ধ্বংসপ্রবণ সেই পর্যটন মুহূর্ত একসময় টাইড রেসিং বা বোর্ড সার্ফিং নামেও আলোচিত হয়েছিল। যেমন পেটিকোদিয়াক নদীতে সার্ফাররা 29 কিলোমিটার পর্যন্ত বোর্ড রাইড করেছিলেন। এছাড়া অনেক পর্যটক চায় এক নীরব উপকূলীয় সন্ধ্যা, যেখানে বসে থাকতে পারেন, বিশাল জলরাশি দেখবেন, লোহা রঙের পাথর, লাল ব্রাউন ম্যানসেল রঙের ক্লিফ ও তার নিচে দিয়ে উঠতে নামতে থাকা জলে চোখ রেখে। তবে এখানে আসার আগে মনে রাখতে হবে, জোয়ারের গতিবেগ ভয়াবহ হতে পারে। দেখে না দেখে হাঁটা বিপজ্জনক। স্থানীয় নির্দেশনা মেনে চলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। 9 নম্বর চ্যাপ্টার, সময়ের ধারায় এই বেয়ের রূপান্তর। আমরা যদি সময়কে এক বিশাল স্রোতের মতো ধরি, তাহলে বে অফ ফান্ডি সেই স্রোতের মাঝেই রয়েছে। কোটি কোটি বছর আগে এই অঞ্চল ছিল শুষ্ক, ছিল গ্রীষ্মকালীন। গ্লেসিয়ার পিছনের ভূ উত্থান ও শুষ্কায়নের পর এখানে আসে একটি নতুন অধ্যায়। এই বেসিনের বেস মজলে রয়েছে কার্বনিফেরাস যুগের শিলা, গাছের পুঁজগুলো, জীবাশ্ম, যা আজকাল মানব ও পৃথিবীর ইতিহাস বলেই পরিচিত। উপরন্তু আগ্নেয় প্রবাহের ফলে গঠিত টেকটনিক ফাটল, বিভিন্ন ধরনের শিলা ও স্তর, এইসব মিলিয়ে একটি ভ্রমণযাত্রার মতো হয়ে ওঠে এই উপকূল। আমরা সময় শেষ প্রান্ত থেকে শুরু করে আজকের বিশ্বে এসে পৌঁছেছি এবং ভাবি আগামীকালের এই উপকূলটি কী রূপ হবে। পরিবেশগত পরিবর্তন, উন্নয়ন ও প্রযুক্তি সব মিশে এখানে পরিবেশগত পরিবর্তন, উন্নয়ন ও প্রযুক্তি সব মিশে এখানে নতুন চ্যালেঞ্জ ও সুযোগ এনে দিচ্ছে। আজ এই বে শুধু একটি স্থান নয়, এটি একটি বার্তা, প্রকৃতি, সময় ও মানুষের সংলাপের বার্তা। চ্যাপ্টার 10, শিক্ষা, অনুপ্রেরণা ও ভবিষ্যৎ দৃষ্টি। এই বে আমাদের শেখায় কিভাবে আমরা প্রকৃতির সঙ্গে সহবাহী হতে পারি। জোয়ার ভাটা যাই হোক, এটি নিরবিচ্ছিন্ন। এটি আমাদের মনে করিয়ে দেয় সময়, পরিবর্তন এবং ধৈর্যের কথা। বিদ্যালয়ে পাঠ্য বইয়ে হয়তো লেখা নয়, কিন্তু বাস্তবে এই উপকূল এক জ্ঞান ভাণ্ডার। জীববৈচিত্র্য, ভূগোল, পরিবেশ, মানব সংস্কৃতি সবই এখানে ভবিষ্যতে। যদি আমরা পরিকল্পিত ও সম্মিলিতভাবে চলি, তাহলে এই বে হতে পারে টাইডাল শক্তির উৎস, হতে পারে পর্যটনের কেন্দ্র, হতে পারে জীববৈচিত্র্যের অভয়ারণ্য। তবে সেজন্য দরকার প্রয়োজনীয় নীতি, সচেতনতা ও দায়িত্বশীল ব্যবহার। এক একটি পাথর ভাঙা, এক একটি মাটির হারানো দীর্ঘমেয়াদে বড় প্রভাব ফেলতে পারে। তাই এখানে কাজ হচ্ছে শুধু আজ নয়, আগামী প্রজন্মের জন্য স্থায়িত্ব নিশ্চিত করার। আমরা যদি একসাথে নিয়ে চলি, তাহলে হয়তো একদিন এই বে শুধু বিশ্বের সর্বোচ্চ জোয়ার নয়, হবে মানুষ প্রকৃতি মিলে গড়া এক মডেল। উপসংহারে বলি, বে অফ ফান্ডি শুধু জলরাশি নয়, এটি এক জীবন্ত বর্গ। প্রতিটি ঢেউয়ের সঙ্গে উঠে আসে জীবনের ডানা, প্রতিটি মাটির নিচে লুকিয়ে আছে ইতিহাস, প্রতিবার জোয়ার ওঠবার অন্তরে আমাদের ভবিষ্যতের আহ্বান। আজ আপনি এই বেয়ের সঙ্গে যাত্রা করেছেন, শুনেছেন তার ভাষা, দেখেছেন তার রূপ। এরপর আপনি হয়তো জিজ্ঞাসা করবেন, আমরা কিভাবে চলব, আমরা কিভাবে করব সেই পথ যেটি এই বেয়ের মতো অনন্য হয়ে উঠবে, এমন এক পথ যেখানে মানুষ ও প্রকৃতি একসাথে এগিয়ে যাবে। এই প্রশ্নের উত্তর হয়তো জটিল, হয়তো ধৈর্যের দাবি রাখে, তবে যাত্রা শুরু হয়েছে। ধন্যবাদ এই একান্ত যাত্রায় সঙ্গে থাকার জন্যে। আগামীবার আমরা অন্য কোনো প্রাকৃতিক বিস্ময়ে আবার মিলব, কিন্তু আজ এই বে অফ ফান্ডি আমাদের হৃদয় জায়গা করে নিয়েছে।